সে যখন লেফটেন্যান্ট কর্নেল, আমি তখন আর্মির ওসিএসইউ, তখন মিলিটারি রিলেটেড একটা কেসে হঠাৎ করে 2টা নাম্বারের লাগবে, কল লিস্ট লাগবে। ওরে বলার 15 মিনিটের মধ্যেই মানে ও জাস্ট ফোন করে বললো তার এক স্টাফকে সাথে, মানে ওর এতটুকু অ্যাক্সেস ছিল। এবং আপনি শুনলে অবাক হবেন যে তার বাসা থেকে যখন তাকে ফাইনালি তার বাসায় সিজ করা হয়, এনটিএমসির যে একটা ইকুইপমেন্ট যেটা দিয়ে ট্র্যাক করা, এটা ওর বাসায় পাওয়া গেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা সরকারি একটা জিনিস তার বাসায় ছিল, তার মানে হচ্ছে সে বসে ওখানে বসে থেকে সবাইকে মনিটর করতে পারতো। তার মেইনলি ছিল হচ্ছে এই যে এই সরকার যে সাকসেসফুলি আমাদের রাজনৈতিক দলগুলোকে যে সাপ্রেস করে রাখছে, এটার কারণ একটাই যে আমাদের সবারই কোনো না কোনো দুর্বলতা থাকে। অনেকের নারী গঠিত থাকে, ড্রাগ রিলেটেড থাকে, মানি রিলেটেড থাকে। এই জিনিসগুলো ফোনের মাধ্যমে সে জোগাড় করে তাদেরকে সে ব্ল্যাকমেইল করে। আমি এখন তার টাকার অংশ দেখে মনে করলাম যে হয়তো বা সে টাকা পয়সা নিয়ে আমি প্রথমে তারা ভাবতাম যে জিয়া অনলি পাওয়ার হাংরি, বাট অ্যাকচুয়ালি আমি অনেক আগে, মানে কিছু কিছু আছে ইনফরমেশন আছে আগে, অনেক আগে থেকে পেলেও এগুলোর সাপোর্টিং না থাকলে ওটা বিশ্বাস করিনি। আমি একবার খবর পেয়েছি যে তার যে মিরপুরে ডিওএইচএস এর যে তার বাসাটা আছে, ওখানে সিসিটিভি লাগানো আছে সবসময়। আমেরিকাতে যখন আসছিল তখন আমার সাথে কথা বলার সময় একটু পরে শুধু সে সিসি ক্যামেরা দেখতো বাসায় সবকিছু সেফ আছে কিনা। কারণ অ্যাকচুয়ালি কি, ও তো কখনো পিসফুল লাইফ লিড করে না। সে জানতো যে সে অসংখ্য গুম খুন করেছে, সবসময় তার ভিতরে একটা টেনশন কাজ করতো। এখানে আসার পরে জাস্ট 15-20 মিনিট পরে সে সিসি ক্যামেরা দেখতো এখানে। সো এইরকম একটা সিচুয়েশনে ওর যে মনস্তত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে ওই গুম খুন জিনিসটা তার কাছে একটা পানি ভাত টাইপ হয়ে গেছে। আপনার মনে আছে যে 7 মার্ডার কেসটা, এটা নিয়ে যে যখন কথা হয়, এখন দেখেন মানে র্যাবের একটা নর্মাল জিনিস হচ্ছে তারা যখন মানে ডেড বডি ডাম্প করে, আপনি কি কোনোটা দেখছেন এই 7টা লাশ ছাড়া কি আর কোনোটা ডেড বডিকে উপরে উঠতে দেখছেন? দেখেন নাই। কারণটা কি, ওই তারেক সাইদ যে ছিল তার সাথে জিয়ার এবং তারেক সিদ্দিকী সিকিউরিটি, এই দুজনের একটা ঝামেলা ছিল। তার কারণে এই দুজনই এই তাকে ফাঁসায় দেওয়ার জন্য এই লাশগুলাকে সে সারফেস করে দিছিল। সো এখন তার যে মনস্তত্ব যেটা আছে তার ভিতরে, সো কনক ভাই যখন এই লাশগুলো ভেসে আসলো, এটা ছিল হচ্ছে জিয়া এবং তারেক সিদ্দিকীর একটা পরিকল্পনা, যাতে এটা ভেসে আসলেই তারেক সাইদ ধরা খেয়ে যাবে এবং তখন তাকে সিন থেকে আউট করে দেওয়া যাবে। সো ওর মনস্তত্ব যেটা আছে, এবং সে আমার সাথে যখন এই নিউ ইয়র্কে যখন এসেছিল 2019-এর দিকে, তখন এয়ারপোর্টে হোমল্যান্ড সিকিউরিটির সাথে তার একটা মিটিং হয়েছিল। আমি তাকে রিসিভ করতে গিয়েছিলাম। তখন সে আমার 4টা ক্রেট নিয়ে আসছিল বাংলাদেশ থেকে। আচ্ছা, সে যখন তখন আমাকে বললো যে আমেরিকানরা তাকে অফার দিয়েছে যে সে যেহেতু ইন্ডিয়ার সাথে কাজ করেছে এবং ইন্ডিয়ার 7 সিস্টার ওই এলাকায় যে ইনসার্জেন্সিটা আছে এটার সাথে সে বাংলাদেশি পার্টে সহযোগিতা করেছে, এবং ঢাকাতে যত ইন্ডিয়ান অপারেটিভ আছে এদের সবার সাথে তার যোগাযোগ আছে। ইভেন এনটিএমসি তে আমি একজনকে জানি, আমি আরো কিছু এভিডেন্স বলবো, এনটিএমসি তে কাজ করতেছে এরকম লোকজনও আছে যারা র এজেন্ট। সো এই জিনিসগুলো সে ভালোভাবেই জানে। সো এখন জিয়াকে, এই যে জিয়ার যে মনস্তত্ব যেটা আপনি ওর হাসি দেখেই বুঝেছেন যে এমন একটা ইয়ার চেষ্টা করতেছে, এটা অ্যাকচুয়ালি একটা ইয়ার টেকনিক, এটা একটা ইন্টারোগেশন টেকনিক। মনে করেন আমি বেসিক ইন্টেলিজেন্স কোয়ালিফাইড, আমি এটা ট্রিক্স অফ দ্য ট্রেডটা জানি, কিন্তু ও কিন্তু কোয়ালিফাইড না, কিন্তু আমি ওর সাথে জয়েন্টলি একটা ইন্টারোগেশন করেছি। অ্যামেজিংলি ওর যে স্কিল লেভেল এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের। আমি যখন ইন্টারোগেশন হচ্ছে আমি একটা কোশ্চেন করব, সে ওইটা করতেছে, আমি নেক্সট কি হবে আমি বলার আগে সে এটা করতেছে, মানে হি লার্ন দ্যাট টেকনিক। সো সে যদি ইন্টারোগেশন টেকনিক জানে, সে এটা কাউন্টারের টেকনিকও জানে। সো এখন এট প্রেজেন্ট তাকে যে ধরা হয়েছে, ধরার পরে যে এই মিটিমিটি হাসিটা হচ্ছে তুমি আমাকে ব্রেক করতে পারবে না, এটা হচ্ছে মেসেজ। বাট এখন যে সেট আপটা আছে আমরা সবাই জানি যে এই আর্মির যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, আর্মির ইম্পর্টেন্ট যেগুলো, আমরা শুধু মাথাগুলা শিফট করেছি। বাট অন গ্রাউন্ডে যে জিনিসগুলো আছে, অন গ্রাউন্ডে তারা সবাই কিন্তু এই আওয়ামী লীগের রেখে যাওয়া জিনিস। সো তারা অ্যাকচুয়ালি তাকে ইন্টারোগেট করবে না। বা আমি যেটা মনে করি, যদি আমরা সিনসিয়ারলি বাংলাদেশের জন্য একটা ভারত মুক্ত করাটা আমাদের একটা মিশন, এই মিশন যদি আমরা করি, তাহলে একটা বোর্ডের মাধ্যমে, একটা গ্রুপের মাধ্যমে তাকে সিস্টেমেটিকলি ইন্টারোগেশন করতে হবে। এবং এটা হবে 2টা পার্ট। একটা হচ্ছে তার যে ক্রাইমের যেটার জন্য তাকে প্রসিকিউশনে নিতে হবে, এটার জন্য একটা ইন্টারোগেশন, প্লাস হচ্ছে এসপিওনাজ রিলেটেড। কারণ সে
ভারতের যত এখানে অপারেশন আছে সবগুলাও লিঙ্কগুলা জানে। ওর সাথে আমি নাম্বার, আপনি যদি খেয়াল করবেন যে বাংলাদেশে কোনো ক্রাইসিস সিচুয়েশন হইলে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য দেখা হয়তো বর্ডার এলাকায় কোনো জায়গায় মাটির নিচে অনেক অস্ত্র পাওয়া যায়, আপনার মনে আছে এরকম অনেক ইনফরমেশন? এবং সবগুলো দেখবেন ওখানে কিন্তু সাথে সাথে জিয়া আছে, ওখানে জিয়ার মাধ্যমে এই জিনিসগুলো কোঅর্ডিনেট করতো। সো সে অ্যাকচুয়ালি দেশের বা ওদের যে সমস্ত অনুপ চেটিয়া থেকে শুরু করে যারা এখানে কাজ করতো প্রত্যেকেই এই র্যাবকে ইউজ করেছে। ইভেন আপনারা যদি ওই নেত্র নিউজের ওই যে আয়নাঘর রিলেটেড যে প্রথম যে ইলিয়াস আলীর যে গুম হওয়া নিয়ে যে ইয়াটা আছে, ওই স্টোরিটা যেটা আছে এটা কিন্তু মানে আপনি দেখেছেন আরেকটা সংস্থা, সরকারি সংস্থা এটা ইনভেস্টিগেট করেছে। তার মানে হচ্ছে এই অপারেশনটা যে করা হবে সরকারের সব সংস্থা জানতো না, এই কারণে ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা অর্গানাইজেশন এটা ইনভেস্টিগেশন করেছে। করার পরে যখন দেখতেছে এটা সেম সাইট, এবং এতে আমি অ্যাজিউম করেছি প্লাস অন্যান্য ইনফরমেশনে যে ইলিয়াস আলী যেহেতু ভারতের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠস্বর ছিল, সো ভারতের রিকোয়েস্টে অফকোর্স শেখ হাসিনার নলেজে জিয়া ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনটা করেছে। সো তার সাথে ভারতের কানেকশন আছে, এই হাসিনা রেজিম যত ধরনের অপকর্ম করেছে সবগুলার ইয়ে আছে। এবং আমি যেহেতু মানে তার অনেক ফ্রেন্ডই মানে আমাদের অনেক কোর্সমেট তার ক্লোজে গিয়েছে, এবং তার ক্লোজে গেলে যেটা হয় ফোনে যখন কথা বলে ইনফরমেশন গুলো তারা পায়। আমি অ্যাটলিস্ট 3 জনের কাছে কনফার্ম করেছি, সে যখন বলেছে মানে সবসময় তো তার ভালো দিন যায় না, অনেক সময় রেজিমের সাথে সে একটু রোশান হলেও পড়েছে, এরকম সিচুয়েশন আসছে। তখন বলছে মানে সে তো বলছিল আমার হেডে পেলে হবে না, আমি তো সবকিছু প্রমাণ রাখছি। সে মানে ফোনে বলছে আর কি, কয়েকটা জায়গায় বলছে যে সে সবকিছুর প্রমাণ রাখছে। এবং এই যে প্রমাণ রেখেছে যেটা, এইটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্টারোগেশন করার সময় আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে কয়েকদিন আগে তাকে যখন প্লেনে এয়ারপোর্টে পৌঁছায় দিয়েছিল সে যাতে পালিয়ে যায়, এটার কারণটা হচ্ছে এটা আমাদের যতগুলো সংস্থা আছে সবাই জানতো যে তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অ্যাক্টিভিটিস এর কারণে সে যখন যেতে পারলো না তখন তাকে এনে তখন বুঝে গেছে তাকে তারা আর পাস করতে মানে বিদেশ যেতে দেবে না। সে যদি বিদেশ চলে যেত তাইলে এই হাসিনা রেজিম এবং যারা প্রেজেন্ট সার্ভিং আছে, ইভেন আমি বলবো যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সবার তো সে ফোন কল রেকর্ড করতো। এখন আমরা জানি যে সেনাবাহিনীর প্রধান এই ভারতের কৃপা ছাড়া হয় না। এখন ওনার যদি কোনো কল রেকর্ড থেকে থাকে তো ওনার তো ভয় পাওয়ারই কথা। সো আমার ধারণা মানে সে সরকারকে এবং ইয়াকেও একটা যেটা মানে সে এই ব্যাপারে খুব স্মার্ট, সে এই সমস্ত এভিডেন্স নাম্বার অফ প্লেসে নাম্বার অফ লোকজনের কাছে দিয়ে রাখছে যে তাকে যদি মেরে ফেলা হয় বা কোনো কিছু হলে আপনি দেখবেন এগুলা সারফেস করবে, আমি অ্যাজিউম করি। সো এখন সরকার চাচ্ছে না যে তাকে যদি প্রসিকিউট করে বা কোনো কিছু করে তাহলে কিন্তু এই জিনিসগুলা মানে মনে করছে যে তাকে ইন্টারগেট করবে। এখন যারা আছে তারা তো তার সব কলিগ, এখন এই মুহূর্তে হেডগুলো ছাড়া সো এরাও তাকে কি ইন্টারগ্রেট, তারা তো কেউ কোনো কিছু ইন্টারগ্রেট করবে না। সো এই জিয়াউল হাসান ইন্টারগ্রেশন কেসটা আমাদের সরকারকে সিরিয়াসলি নিতে হবে, এটার জন্য একটা আলাদা সেপারেট টিম করতে হবে এবং তাকে দুইটা ফেজে, একটা হচ্ছে এসপিএনএস পয়েন্ট অফ ভিউতে, একটা ক্রাইম পয়েন্ট অফ ভিউতে করতে হবে। এবং এটা যদি না করা যায়, তার আমরা অলরেডি আপনি দেখেছেন তার বাসায় বিপুল পরিমাণ ফরেন কারেন্সি পাওয়া গেছে। কিন্তু টোটাল অ্যামাউন্টটা কত বা আমি কনফিউজড আসলে এই অ্যামাউন্টটা। অ্যাকচুয়ালি ইজ টোটাল অ্যামাউন্টটা যদি আপনি ডলারে নেন, বাংলা টাকা আর ইয়াতে বাংলা টাকা পাওয়া গেছে বোধহয় 9 কোটি, আর বাকিটাও সবাই ফরেন কারেন্সি, ডলার, ইউরো এবং ওই দুবাইয়ের যে কারেন্সিটা দিরহাম বোধহয়। হ্যাঁ, টোটাল হচ্ছে $77 মিলিয়ন মতো। আপনি চিন্তা করছেন বাসাতে পাওয়া গেছে, বাসায় পাওয়া গেছে। আমি যখন মঙ্গলবার দিন ফার্স্ট ইনফরমেশনটা পাই, আমাকে একজন মানে এটা একটা মানে পুলিশ সোর্স থেকে আসতো যে ওখানে ওর মাধ্যমে আসে যে 8টা ট্রাঙ্ক পাওয়া গেছে, ওখানে 8টা টাকার ট্রাঙ্ক পাওয়া গেছে। আমি তো এটা বিশ্বাস করি অ্যাকচুয়ালি যেটা হয়, এটা এখনো পাবলিক হয় না, কিন্তু কোনো পত্রিকায় আসেনি। এইটাই আমার কথা হচ্ছে এটা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে সিজার লিস্ট করা হয়েছে আর কি। সো এটা আমার মনে হয় এখন না হলেও কয়েকদিন পরে এই জিনিসটা আসবে, আমি স্ট্রংলি বিশ্বাস করি। যদি এত বড় একটা অঙ্ক টাকা 3টা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের উপস্থিতিতে ইয়া হওয়ার কথা না আর কি, কেউ এটাকে গায়েব করে দিবা বা এরকম সুযোগ আমার মনে হয় নেই। বাট আমার মনে হয় টাইমে এটা আরো সামনে আসবে। বাট আপনি যদি বলছিলেন সেটা আমার গতকাল থেকে মনে হচ্ছিল যে মানে জিয়ার ইন্টারোগেশন করবে কে, জিয়াকে ইন্টারোগেট কে করবে। প্লাস ধরেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাদের প্রশ্ন করলে সে মিটি মিটি হাসে, কোনো উত্তর দেয় না। কারণ এরাই তো ধরেন যারা এখন ইন্টারোগেট করছে তারাই তো কয়েক আগে স্যার বলে সেলিউট করছে, তার পক্ষে খুব বেশি ভালো মানে এরা তো যে
সাধারণ একটা কর্মী পাইলে পিঠায় হাত থেকে ভেঙে দিতে পারে। কিন্তু এদেরকে ইন্টারোগেট কিভাবে করবে আমার সন্দেহ আছে। আমার মনে হচ্ছে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবে, যদিও সরকারের আস্থা দিন দিন মাইনাস হচ্ছে আর কি, 100 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। হ্যাঁ, কথা হচ্ছে এখন ইন্টারগ্রেশন রিলেটেড যারা করবে তারা সবই আগে জিয়ার আন্ডারে কাজ করেছে বা জিয়ার আশেপাশের লোক। এদের দিয়ে ইন্টারগ্রেশন বা এটা হওয়া মানে আমার কাছে এটা আকাশ কুসুম ছাড়া আর কোনো কিছুই না। প্লাস এখনো সেনাবাহিনীর যতগুলো আছে, মনে করেন যে আমি 9 ডিপ থেকে খবর পেয়েছি যে তারা ওখানে ডেপ্লয়ের আছে, কিন্তু ব্রিগেড কমান্ডার ব্রিগেড জেনারেল সাইফুল্লাহ সম্ভবত 32 লঙ্কোর্স বা সামহার, সে এনএসআই তে ছিল আগে। সে নাকি ওই ওখানে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের লোকজনের বাসায় অস্ত্র আছে, অফিসাররা যাই যাচ্ছে তাদেরকে পারমিশন দিচ্ছে না। কারণ এটা সমস্ত বাংলাদেশের একই অবস্থা, যে যারা আছে ফার্স্ট লেভেলটাকে টপ করা হয়েছে, কিন্তু সেকেন্ড লেভেল যারা আছে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আওয়ামী লীগ যারা লেসপেসার যারা তারা কোথায় ছিল? ডিজিএফআই তে ছিল, এনএসআই তে ছিল, র্যাবে ছিল, এই এসএসএফ এ ছিল, পিআর ছিল, এগুলাতে। সো এই লোকগুলা যখনই কোনো একটা জায়গায় আসছে প্রমোশন, এবং এরা সবাই প্রমোশন পেয়ে বড় বড় পোস্টে গিয়েছে, এরা অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে। এবং এইটাই কিন্তু আমি মনে করি যে জিয়াউল হোসেনের মিটি মিটি হাসির পিছনে এটাই কারণ সে তার জানে যে পুরো আদালতটা এখনো আওয়ামী লীগের। উপরের দিকে কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু পুরো আদালতটা আওয়ামী লীগের। এবং সে বলছে যে বেসিক জিনিস সে তো জানে, হিজ পার্ট, সেখানে নিজেই বলছে যে আমি এনটিএমসি তে করি, এনটিএমসির কোনো অস্ত্র নাই, কোনো ইয়া নাই, তার মানে হচ্ছে তার কোনো ইয়া নাই। কিন্তু আমরা সবাই জানি যে এই জন্য আই উইটনেস দরকার, তাকে প্রসিকিউট করতে হলে, সে কারণ তার আন্ডারে নাই, কিন্তু সে ভার্চুয়ালি র্যাব, এনটিএমসি, ডিজিএফআই সবগুলোকে সেই চায়। সো অ্যাকচুয়ালি আমি আপনাকে আগেও বলেছি যে ও কিন্তু একটা ফ্যামিলি মেম্বার হিসেবে খুব ফ্যান্টাস্টিক। তার ফ্যামিলি লাইফ ইজ ভেরি সাউন্ড। তার ওয়াইফের সাথে তার রিলেশনটাও খুব ভালো। আমরা যেহেতু অনেক আগেই আমাদের মধ্যে সবার আগে সে বিয়ে করেছে, সো এইগুলোর দিক থেকে চিন্তা করে মানে ও যে এরকম একটা মনস্টার হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আমরা কেউই চিন্তা করি নাই। তারপরে যখন আস্তে আস্তে যখন সে এরকম রূপান্তরিত হলো, আমাদের সবার ভিতরে একটা জিনিস ছিল যে জিনিসটা হচ্ছে কি, যে খুন খারাপির সাথে আমার ফ্রেন্ড থাকবে, এটা তো মেনে নেওয়া খুব কষ্টকর। কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে এতদিনের রিলেশনটা হঠাৎ করে আমরা ইয়া করতে চাই না। ওর সাথে আমার ভালো রিলেশন ছিল, আমরা সবাই জানতো, আমরা একটা সবসময় একটা ইয়ার মধ্যে ছিলাম অ্যাটলিস্ট আমি, যে ওকে আমার চোখের সামনে তো কোনো কিছু মনে করে নাই, করলে তো আমি প্রতিবাদ করতাম, এরকম কিছু না। বাট এই জিনিসটা করতে করতে সে অ্যাকচুয়ালি, আপনি যে গল্পটা বললেন ওর সম্বন্ধে, যেটা আমি একটা অংশে বলেছিলাম, এটা কিন্তু তার মনস্তত্ত্বের একটা জিনিসটা, মানে ওর ভিতরে কোনো অপরাধ বোধ নাই। অপরাধ বোধ না থাকার কারণে যখন প্রথম সে খুন করে, আমার এটা অবশ্য সুমন আরো ভালো বলতে পারবে আর কি, প্রথম দুইটা কে পলিটেকনিক স্কুলের কলেজের দুইটা ছাত্রকে যখন মারে, তখনই সে অ্যাকচুয়ালি পলিটিক্যাল গডফাদারদের কাছে আসে। এবং সে যেহেতু একটা কমান্ডো কোয়ালিফাইড অফিসার এবং যার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, হি ইজ এ গোল্ড মাইন টু পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ। এবং তাকে রিক্রুট করে এবং তাকে দিয়ে এই সমস্ত অপরাধ কর্ম কন্টিনিউয়াস চালাতে থাকে আর কি। বাট ওর যেটা নেশা হয়ে গেছিল শেষের দিকে, সেটা হচ্ছে মানুষের এই যে এনটিএমসিতে যে ছিল, এই জিনিসটা যখন সে ইভেন মেজর অবস্থায় ছিল, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ডিজিএফআই তে র্যাবে ছিল, তখন থেকেই এটার উপরে তার 1-to-1 এর ইয়া ছিল। কারণ